আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসানা জেরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব বিবিএস পাস কোর্সের শিক্ষার্থীদের। আমি আজকে পড়াবো ব্যবসায়ের আইনগত পরিবেশ, তৃতীয় পত্র। আজকে আমার এটা পড়ানোর বিষয়। ব্যবসায়ের আইনগত পরিবেশ থেকে আমি যে অধ্যায়টা আলোচনা করব সেটা হলো ঘটনা সাপেক্ষ চুক্তি। এই অধ্যায়টি থেকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ঘটনা সাপেক্ষ চুক্তির সংজ্ঞা, ঘটনা সাপেক্ষ চুক্তির প্রকারভেদ, ঘটনা সাপেক্ষ চুক্তি সম্পর্কিত আইনের বিধান, বাজে চুক্তি ও ঘটনা সাপেক্ষ চুক্তির মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমেই আমরা জানব যে ঘটনা সাপেক্ষ চুক্তি সংজ্ঞা বা ঘটনা সাপেক্ষ চুক্তিটা কি। আমরা জানি যে ঘটনা বলতে যে কোনো কিছু ঘটা, তাহলে কোনো কিছু ঘটা বা না ঘটার প্রেক্ষিতে যখন প্রতিশ্রুতি বা চুক্তি সম্পাদিত হয় তখনই বলা হয় ঘটনা সাপেক্ষ চুক্তি। যে কোনো কিছু ঘটা বা না ঘটার প্রেক্ষিতে যে প্রতিশ্রুতি বা চুক্তিবদ্ধ হয় সেটাকেই বলা হয় ঘটনা সাপেক্ষ চুক্তি। এখন 1872 সালে চুক্তি আইনের 31 ধারায় ঘটনা সাপেক্ষে চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। সেটা আমি একটু বোর্ডে লিখছি, তারপরে সেই সংজ্ঞাটা সম্পর্কে একটা স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা অর্জন করতে সক্ষম হব। তাহলে 1872 সালের চুক্তি আইনের 31 নং ধারায় বলা হয়েছে কোন চুক্তির আনুষঙ্গিক বা সহযোগী কোনো ঘটনা সংঘটিত হলে কোন কাজ করা হবে বা তা থেকে বিরত থাকা হবে এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করা হলে তাকে ঘটনা সাপেক্ষ চুক্তি বলে। তাহলে আমরা কি পেলাম যে 1872 সালের চুক্তি আইনের 31 নং ধারায় বলা হয়েছে কোনো চুক্তি আনুষঙ্গিক বা সহযোগী কোনো ঘটনা থেকে চুক্তি আনুষঙ্গিক বা
সহযোগী কোনো ঘটনা সংঘটিত হলে কোন কাজ করা হবে বা তা থেকে বিরত থাকা হবে, এই মর্মে প্রতিশ্রুতি ঘটনা প্রদান করা হলে তাকে ঘটনা সাপেক্ষ চুক্তি বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে যে এটা কোনো একটা ঘটনার জন্য এই চুক্তিটা সংগঠিত হবে, এখন সেই ঘটনাটা ঘটলে করা হবে না না ঘটলে করা হবে, এই প্রতিশ্রুতি দিয়ে যে চুক্তিটা সম্পাদিত হয়ে থাকে এটাকেই বলা হয় ঘটনা সাপেক্ষ চুক্তি। এখন এই যে আনুষঙ্গিক বা সহযোগী, আনুষঙ্গিক অর্থ হলো যে কোনো ঘটনা চুক্তি সহায়ক কোনো ঘটনা, চুক্তি সম্পাদন করতে গেলে সেই ঘটনার সাথে মিল রেখে যে ঘটনাটা ঘটবে বা না ঘটবে এটাকেই বলা হয় আনুষঙ্গিক বা সহযোগী ঘটনা। মোট কথা ওই চুক্তির সাথে মিল রেখে কোনো সহায়ক ঘটনাই হলো যে, আচ্ছা, এই আনুষঙ্গিক ঘটনাটা হলো কোনো চুক্তির কোনো সরাসরি অংশ না বা প্রতিদান বা কাজ না। এটা কিন্তু আনুষঙ্গিক ঘটনা হলো চুক্তির সাথে সরাসরি কোনো অংশ না। এটা যে কোনো ঘটনা ঘটতেও পারে, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে নাও ঘটতে পারে, এমন একটা কাজ। তাহলে এই সংজ্ঞাটা থেকে আমরা কি পেতে পারি যে ঘটনা সাপেক্ষে চুক্তি প্রতিশ্রুতি হবে শর্তযুক্ত, যে এখানে কোনো আনুষঙ্গিক ঘটনা চুক্তি সম্পাদনের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। তাহলে কি হবে যে ঘটনা সাপেক্ষ চুক্তির প্রতিশ্রুতি হবে শর্তযুক্ত। এখানে একটা শর্ত থাকবে যে এই প্রতিশ্রুতি, এই ঘটনা ঘটলে এইরকম এ ধরনের চুক্তি সম্পাদিত হবে, এটার সঙ্গে আনুষঙ্গিক ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। ঘটলে কিভাবে চুক্তিটা সম্পাদন করা হবে, আর না ঘটলে আদৌ সেই চুক্তিটা বলবৎ থাকবে কিনা। আচ্ছা, দ্বিতীয় আমরা আরেকটা এখান থেকে তথ্য পেতে পারি, সেটা হলো যে এ ধরনের চুক্তি নির্ভর করে আনুষঙ্গিক বা সহযোগী ঘটনা ঘটা বা না ঘটার উপর। যে এই যে এখানে সংজ্ঞাটা দেওয়া হলো, এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে এই ধরনের চুক্তিটা নির্ভর করে যে আনুষঙ্গিক বা সহযোগী কোনো ঘটনা ঘটবে, ঘটা বা না ঘটার উপর এই ঘটনা সাপেক্ষ চুক্তিটা নির্ভরশীল বা নির্ভর করে থাকে। আচ্ছা, আনুষঙ্গিক এবং এই ঘটনা সাপেক্ষ চুক্তি আনুষঙ্গিক বা সহযোগী ঘটনার সাথে সম্পর্কিত হতে হবে। এখন যে কোনো একটা ঘটনা করলেই সেটা সেই ঘটনার সাথে জড়ানো যাবে না। সে যে ঘটনার সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে এর প্রেক্ষিতে যদি কোনো আনুষঙ্গিক বা সহযোগী ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই চুক্তির ঘটনার সাথে সামঞ্জস্য বা সম্পর্কযুক্ত হতে হবে। আচ্ছা, এরূপ ঘটনা অবশ্যই অনিশ্চিত হবে। এটা আগে থেকে নিশ্চিতভাবে বলা যাবে না যে এই ঘটনাটা ঘটবেই। তাহলে এই ঘটনাটা সব সময় কি হবে, অনিশ্চিত থেকে যাবে। আচ্ছা, তারপর এটা আসছে যে এই চুক্তির দায় দায়িত্ব অনিশ্চিত ঘটনা ঘটা বা না ঘটার পর শুরু হবে। এই যে চুক্তির দায় দায়িত্ব, সেটা অনিশ্চিত ঘটনাটা ঘটবে বা না ঘটার পর শুরু হবে চুক্তিটা। তাহলে আমরা এখান থেকে 5টা তথ্য পেলাম। যে প্রথম সেটা হলো যে এই ঘটনা সাপেক্ষ চুক্তির প্রতিশ্রুতি সবসময় শর্ত নির্ভর হবে। তারপর এই ধরনের চুক্তি নির্ভর করবে আনুষঙ্গিক বা সহযোগী ঘটনা ঘটা বা না ঘটার উপর। 3 নাম্বারটা হবে যে আনুষঙ্গিক বা সহযোগী ঘটনার সাথে চুক্তিটার একটা সম্পর্ক থাকতে হবে। এরূপ ঘটনা অবশ্যই একটা অনিশ্চিত ঘটনা হবে এবং এই চুক্তির দায় দায়িত্ব অনিশ্চিত ঘটনা ঘটা বা না ঘটার পর থেকে শুরু করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
যে আমরা এখন বুঝতে পারলাম যে ঘটনা সাপেক্ষ চুক্তিটা কি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ঘটনা সাপেক্ষ চুক্তি প্রকারভেদ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ঘটনা সাপেক্ষ চুক্তি প্রকারভেদ। এই ঘটনা সাপেক্ষ চুক্তি বিভিন্ন ধরনের হতে পারে। এখন আমরা কি কত প্রকার হতে পারে সেটা বোর্ডে লিখে আলোচনা করব। প্রথমটা হলো ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা ঘটার উপর নির্ভরশীল চুক্তি। 1 নম্বর প্রকারভেদ হলো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রকারভেদের মধ্যে প্রথমটা আসছে ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা ঘটার উপর নির্ভরশীল চুক্তি। প্রথম প্রকারভেদ হলো যে ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা ঘটার উপর নির্ভরশীল চুক্তি। ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা ঘটলে চুক্তি পালিত হবে। এভাবেও ঘটনা সাপেক্ষ চুক্তি হতে পারে যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে চুক্তি পালন করা হবে বা সম্পাদিত হবে। এভাবেও ঘটনা সাপেক্ষ চুক্তি হতে পারে। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 1 মাসের মধ্যে ভূমিকম্প হলে আমি সরকারের ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেবে। এই ধরনের চুক্তি একটি ঘটনা সাপেক্ষ চুক্তি, যে ভবিষ্যতে যখন ঘটবে তখন এটার শর্তটা পালন করা হবে বা চুক্তিটা সম্পাদন করা হবে। যেমন উদাহরণটা কি, যে 1 মাসের মধ্যে যদি ভূমিকম্প সংঘটিত হয় বা ঘটে তাহলে আবির সাহেব সরকারের ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেবে। তার মানে 1 মাসের মধ্যে সেটা ঘটতে হবে এবং তারপরে সেই কাজটা সম্পাদিত হবে। তাহলে এই ধরনের চুক্তি একটি ঘটনা সাপেক্ষ চুক্তি, ঘটনার প্রেক্ষিতে সেই চুক্তিটা সম্পাদিত হবে। আচ্ছা, 2 নম্বর প্রকারভেদটা হলো যে ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা না ঘটার উপর নির্ভরশীল চুক্তি। না ঘটার উপর নির্ভরশীল চুক্তি, এখানে ঘটলে ঘটার উপর ছিল চুক্তিটা, আর এখানে হলো ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা না ঘটার উপর নির্ভরশীল চুক্তি। যে ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা না ঘটলে চুক্তি পালিত হবে, এমন হলে তা ঘটনা সাপেক্ষ চুক্তি হবে। যদি এই ধরনের কোনো ঘটনা না ঘটে তবে সেক্ষেত্রে চুক্তিটা সম্পাদন করা হবে। এটাকে বলা হয় ঘটনা সাপেক্ষ চুক্তি। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, যেমন এবার বন্যায় ফসলের ক্ষতি না হলে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে ঘর বানানোর জন্য 1 লক্ষ টাকা দিবে। এই মর্মে একটি চুক্তি চুক্তি ঘটনা সাপেক্ষ চুক্তি। যে এখানে যদি এটা না ঘটে, তাহলে এক্ষেত্রে একটা ঘর বানানোর জন্য মসজিদকে 1 লক্ষ টাকা প্রদান করা হবে। তাহলে কি হলো, আর যদি ঘটে যায় তাহলে কিন্তু সে টাকাটা প্রদান করবে না, সেখানে আর কোনো চুক্তি থাকবে না। আচ্ছা, তৃতীয়টা হলো তৃতীয় ব্যক্তির কাজের উপর নির্ভরশীল চুক্তি। তৃতীয় ব্যক্তির কাজের উপর নির্ভরশীল চুক্তি। যদি কোনো কাজ কোনো তৃতীয় পক্ষের ইচ্ছার উপর নির্ভরশীল হয় এবং তা যদি সম্পাদনের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে তবে তা ঘটনা সাপেক্ষ চুক্তি বলে। এখানে কোনো একটা ঘটনা তৃতীয় পক্ষের ইচ্ছার উপর নির্ভর করবে এবং সেক্ষেত্রে যদি কোনো ধরনের অনিশ্চয়তা থাকে তবে সেটাকে বলা হয় ঘটনা সাপেক্ষ চুক্তি। এখানেও একটি উদাহরণ আছে, যদি 2 মাস পরে বরুণ আমেরিকা থেকে একটি ল্যাপটপ পাঠায় তবে সুমন সেটা শার্লির কাছে বিক্রি করবে বলে সম্মত হয়। চুক্তিভুক্ত কোনো পক্ষেরই ইচ্ছার সাথে কার্য সম্পাদন নিশ্চিত নয়, তাই এটি ঘটনা সাপেক্ষ চুক্তি। এখানে তৃতীয় পক্ষের ইচ্ছার উপর কিন্তু নির্ভর করছে, যে একজন বাইরে থেকে একটি ল্যাপটপ পাঠাবে, ল্যাপটপ পাঠালে সে আরেকজনের কাছে বিক্রয় করবে। যদি সে ল্যাপটপটা না পাঠায় তাহলে তো সে বিক্রয় করতে পারবে না। তাহলে কি হলো, এই চুক্তিটা উভয়েরই ইচ্ছার উপর নির্ভর করছে, তাই এটা হলো একটা ঘটনা সাপেক্ষ চুক্তি। 4 নম্বর প্রকারভেদটা কি, তৃতীয় ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভরশীল চুক্তি। তৃতীয় ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভরশীল চুক্তি।
ঘটনা সাপেক্ষ চুক্তি এমনও হতে পারে যার পালন তৃতীয় কোনো ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকে। হ্যাঁ, যেমন কিছু কাঠের প্রয়োজন হয়, চুক্তির শর্ত থাকে কারখানার তত্ত্বাবধায়ক যদি সরবরাহকৃত কাঠের অনুমোদন দেয় তবে তা বাতিল হয়ে যাবে। সরবরাহকৃত কাঠ তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়, বিচারক রায় দেয় তত্ত্বাবধায়ক যা নির্দিষ্ট করেছে বাদী তা মানতে বাধ্য। তাহলে তৃতীয় পক্ষের সিদ্ধান্তের উপর এই শর্তটা নির্ভরশীল থাকে। এখন তৃতীয় পক্ষ যা সিদ্ধান্ত দিয়েছে সেটাই মেনে নিতে হবে। ধর্মঘট প্রভৃতির উপর নির্ভরশীল চুক্তি। ধর্মঘট প্রভৃতির উপর নির্ভরশীল চুক্তি। ঢাকার এখানে কি বলা আছে, ধর্মঘট, দাঙ্গা প্রভৃতি অনিশ্চিত ঘটনার উপর চুক্তি নির্ভরশীল হতে পারে, সেই চুক্তিও ঘটনা সাপেক্ষ চুক্তি। এটা তো আমরা জানি, দেশে বিভিন্ন ধরনের গন্ডগোল, ধর্মঘট এগুলো লেগেই আছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ঢাকার একটি গার্মেন্টস কোম্পানি বিদেশি বায়ারের সাথে চুক্তি করলো এই মর্মে যে যদি রাজনৈতিক ধর্মঘট বা হরতাল না হয় তবে বায়ারের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা হবে। ধর্মঘট বা হরতাল হলে এই চুক্তি কার্যকর হবে না, এটি ঘটনা সাপেক্ষ চুক্তি। আগেই ছিল, যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ধর্মঘট গণ্ডগোল না থাকে তাহলে বায়াররা যে শর্ত দিয়ে চুক্তিটা সম্পাদন করেছিল সেটা সে পালন করতে সক্ষম হবে। আর যদি দেশে এরকম পরিস্থিতি থাকে ধর্মঘট বা বিভিন্ন ধরনের গণ্ডগোলের, তাহলে সে কাজটা সম্পাদন করতে পারবে না। এটা হলো একটা ঘটনা সাপেক্ষ চুক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যে চুক্তি কত প্রকারের হতে পারে। একটা হলো ভবিষ্যৎ অনিশ্চিত কোনো ঘটনার উপর নির্ভরশীল চুক্তি, ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা না ঘটার উপর নির্ভরশীল চুক্তি, তৃতীয় ব্যক্তির কাজের উপর নির্ভরশীল চুক্তি, তৃতীয় পক্ষের ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভরশীল চুক্তি, তারপরটা হলো ধর্মঘট প্রভৃতির উপর নির্ভরশীল চুক্তি। এই প্রকারভেদগুলো ঘটনা সাপেক্ষে চুক্তির ক্ষেত্রে ঘটে থাকে। আচ্ছা, ঘটনা সাপেক্ষ চুক্তি সম্পর্কিত আইনের বিধান। ঘটনা সাপেক্ষে যে চুক্তিগুলো সম্পাদিত হবে সেখানে আইনের কিছু বিধান রয়েছে, সেই বিধানগুলো কি কি এখন আমরা জানব। 1872 সালে চুক্তি আইনের 32 থেকে 36 ধারায় চুক্তির বিধানসমূহ বর্ণনা করা হয়েছে। প্রথম বিধানটা কি, অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা ঘটা। অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা ঘটা, আমরা প্রথমেই জেনেছি যে ঘটনা সাপেক্ষ মানে হলো ভবিষ্যতের কোনো ঘটা বা না ঘটার উপর যে প্রতিশ্রুতি বা চুক্তিটা সম্পাদন হয়। তাহলে ধরেই নেওয়া যায় যে ভবিষ্যতে কোনো কিছু অনিশ্চিত ঘটবে অথবা ঘটবে না। তাহলে প্রথমটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা ঘটা। এই ক্ষেত্রে চুক্তি আইনের 32 নং ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার উপর চুক্তি পালন নির্ভর করে, ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার উপর চুক্তি পালন নির্ভর করে, সেই ক্ষেত্রে সেই ঘটনা না ঘটা পর্যন্ত চুক্তি বলবৎ হবে না। যতক্ষণ পর্যন্ত সেই ঘটনাটা ঘটবে না ততক্ষণ পর্যন্ত চুক্তি বলবৎ হবে না। আচ্ছা, তবে কোনো কারণে ওই ঘটনা ঘটা অসম্ভব হলে সেক্ষেত্রে চুক্তি বাতিল হবে। আর যদি দেখা যায় যে কোনো কারণে ওই ঘটনাটা ঘটবেই না, তাহলে সেই ক্ষেত্রে চুক্তিটা বাতিল হবে। এখানে একটা উদাহরণ আছে, যেমন আরমানের জীবদ্দশায় হাসানের মৃত্যু হলে আরমান সোনিয়ার গাড়িটি কিনবে বলে চুক্তি হলো। হাসানের মৃত্যু না হওয়া পর্যন্ত চুক্তিটি বলবৎ যোগ্য হবে না। তাহলে মৃত্যু হওয়ার পরে সে তার গাড়িটি কিনবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুক্তিটি বলবৎ হবে না, তার কারণ ঘটনাটা ঘটে নাই। আচ্ছা, তারপরেটা আসছে দ্বিতীয় বিধান, যেটা ঘটনা সাপেক্ষ চুক্তির ক্ষেত্রে অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা না ঘটা। ওটা ছিল ঘটা, আর একটা হলো না ঘটা। এটা কিন্তু আমরা প্রকারভেদের মধ্যেও পেয়েছি। চুক্তি আইনের 33 নং ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা না ঘটার উপর চুক্তি পালন নির্ভর করে, সেই ক্ষেত্রে সেই ঘটনা ঘটা অসম্ভব হলে বিবেচিত হবে, তখনই চুক্তিটি বলবৎযোগ্য হবে। তার মানে ভবিষ্যতে ঘটনাটা না ঘটা, যখন
নিশ্চিত হবে যে এই ঘটনাটা ভবিষ্যতে ঘটবে না বা ঘটা সম্ভব না, তখনই সেই চুক্তিটি বলবৎযোগ্য হবে। আচ্ছা, এখানে যেমন একটা উদাহরণ আছে, লন্ডন থেকে আবির যদি আর ফিরে না আসে তবে আমির সবুজকে 10,000 টাকা দেবে বলে প্রতিশ্রুতি হয়। আবির লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবিরের মৃত্যুর পর চুক্তিটি বলবৎযোগ্য হবে। আচ্ছা, যেহেতু সে আর আসে নাই, না আসলে চুক্তিটি বলবৎযোগ্য হবে। যেহেতু সে আসে নাই সেহেতু সেই চুক্তিটি বলবৎযোগ্য হয়েছে। আচ্ছা, নির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তি নির্ভর চুক্তি। চুক্তি আইনে 34 নং ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি ভবিষ্যতে কি কাজ করবে তার উপর চুক্তি নির্ভর করে, সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি আগেই এমন কাজ করে যার কারণে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অনুরূপ কাজ করা অসম্ভব হয়ে পড়ে বা অন্য কোনো ঘটনা সাপেক্ষে হয়ে পড়ে, এই কাজ সংগঠন অসম্ভব হয়ে পড়বে। যে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদন নির্ভর চুক্তি। নির্দিষ্ট কার্য সম্পাদন নির্ভর চুক্তি। তাহলে চুক্তি আইনে 34 নং ধারা বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি ভবিষ্যতে কি কাজ করবে তার উপর চুক্তি পালন নির্ভর করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি আগেই এমন কাজ করে যার কারণে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অনুরূপ কাজ করা অসম্ভব হয়ে পড়ে বা অন্য কোনো ঘটনা সাপেক্ষ হয়ে পড়ে, এ কাজ সংগঠন অসম্ভব হয়ে পড়বে। তার মানে সে কোনোভাবেই এই কাজটা সম্পাদন করতে পারবে না, এটা একটা অসম্ভব দিক। বা তাহলে কি হবে, সেখানে কোনো ধরনের চুক্তি সম্পাদন হবে না। রিজভি ও শাপলার বিয়ে হলে অমিত কাকুলিকে 20,000 টাকা দেবে সম্মত হয়। ইতিমধ্যে রিজভি শাহনাজকে বিয়ে করে ফেলে। এক্ষেত্রে রিজভি ও শাপলার বিয়ে অসম্ভব বলে গণ্য হয়। যদি শাপলার মৃত্যু হয় বা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তবে এটি সম্ভব হতে পারে। তাহলে একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য চুক্তি হয়েছিল, কিন্তু সেই কাজটা তাদের শর্ত অনুযায়ী হয় নাই, তাহলে তো সেখানে কোনো ধরনের চুক্তি বলবৎ হবে না। তাহলে কি হতে হবে চুক্তি বলবৎ করতে গেলে, যে তাদের বিবাহ বিচ্ছেদ হতে হবে অথবা যার সাথে বিয়ে হয়েছে সে ব্যক্তির মৃত্যু ঘটতে হবে বউয়ের, তাহলেই কি হবে, আবার নতুন করে চুক্তি সম্পাদন হবে, কার্যটা সম্পাদন হবে এবং সেক্ষেত্রে চুক্তি বলবৎ হবে। আচ্ছা, নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনা ঘটা, ওটা হলো নির্দিষ্ট কার্য সম্পাদন ছিল, আর এটা হলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনা ঘটা। চুক্তি আইনের 35 নং ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো অনিশ্চিত ঘটনা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটলে কোনো কাজ করা হবে বা করা থেকে বিরত থাকা হবে, এই মর্মে কোনো চুক্তি সম্পাদন হয়, সেক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে যদি ওই ঘটনা না ঘটে বা এ সময়ে আগেই ঘটা অসম্ভব বিবেচিত হয় তবে চুক্তিটি বাতিল বলে গণ্য হবে। তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পাদন হবে বলে চুক্তি সম্পাদন করা হয়েছিল, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পাদন হয় নাই বা সেটা কোনোভাবেই সম্ভব না, সেই ক্ষেত্রে চুক্তিটি বাতিল বলে গণ্য হবে। এখানেও একটি উদাহরণ আছে, যেমন বাংলার দূত নামক জাহাজটি 3 মাসের মধ্যে ফিরে আসলে অমিত লাবলুকে 10,000 টাকা দিবে বলে সম্মত হয়, কিন্তু জাহাজটি সাগরে ডুবে যায়, এক্ষেত্রে চুক্তি বাতিল হবে। তাহলে তো সেই সময়ের মধ্যে কোনোদিনই আসতে পারবে না, তাহলে তো চুক্তিটি বাতিল হবে। আচ্ছা, তারপরে আসছে যে কোনো অসম্ভব ঘটনা ঘটা সাপেক্ষ চুক্তি। কোনো অসম্ভব ঘটনা ঘটা সাপেক্ষ চুক্তি। চুক্তি আইনে 36 নং ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো অসম্ভব ঘটনা ঘটলে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা হবে, এই মর্মে চুক্তি সম্পাদন করা হয়, সেক্ষেত্রে চুক্তি সম্পন্নকরণের সময় ঘটনাটির অসম্ভবতা সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষসমূহের জানা থাক বা না থাক চুক্তিটি বাতিল বলে গণ্য হবে। হ্যাঁ, তাহলে কি হলো, যে যে কাজটা করা অসম্ভব এরকম কোনো ঘটনা যদি চুক্তি সম্পাদিত হয় তাহলে সেটা কখনোই সম্পাদন করা সম্ভব না, কারণ সেটা তো ঘটানোই যাবে না, তাহলে কিভাবে সেটা চুক্তি বলে বিবেচিত হবে। তাহলে এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়লে বুঝতে পারবে। একটি মানুষের মতো কথা বলা সোনালী মাছ এনে দিতে পারলে মিলন লিজাকে 10 লক্ষ টাকা দিবে বলে সম্মত হয়। মানুষের মতো কথা বলা মাছ, সোনালী মাছ যদি এনে দিতে পারে
তবে 10 লক্ষ টাকা দিবে বলে সম্মত হয়। চুক্তিটি একটি বাতিল চুক্তি, কারণ এই ধরনের মাছের অস্তিত্বই নেই। এটা একটা অসম্ভব ঘটনা, যার ক্ষেত্রে এখানে চুক্তি সম্পাদন করা সম্ভব হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে ঘটনা সাপেক্ষ চুক্তি ক্ষেত্রে পালনের ক্ষেত্রে বিধানটা কি। আচ্ছা, এখন আমরা পড়ব বাজি চুক্তি এবং ঘটনা সাপেক্ষ চুক্তির মধ্যে পার্থক্য। বাজি চুক্তি এবং ঘটনা সাপেক্ষ চুক্তির মধ্যে পার্থক্য। বাজি চুক্তি এবং ঘটনা সাপেক্ষ চুক্তি অনেকটা একই রকম, পরেও এটা দুটার মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য রয়েছে। বাজি চুক্তি এবং ঘটনা সাপেক্ষ চুক্তি। বাজি বলতে মানে কি, যে আমার এই কাজটা করতে পারলে আমি তোমাকে এত টাকা দিব বলে বাজি ধরলাম, হ্যাঁ, সেখানে একটা টাকার লেনদেন জড়িত থাকে। আচ্ছা, আর ঘটনা সাপেক্ষ চুক্তি মানে এই ঘটনা যদি ঘটে তাহলে এটা একটা চুক্তি, ফলাফলটা হবে বা একটা কিছু হবে, আর যদি না ঘটে তাহলে চুক্তিটা বলবৎ থাকবে না, এই ধরনের একটা প্রতিশ্রুতি। তাহলে প্রথম সংজ্ঞা, পার্থক্যের মধ্যে প্রথম আসছে সংজ্ঞা, যে সম্মতি দ্বারা, বাজি চুক্তির ক্ষেত্রে যে সম্মতি দ্বারা এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো ভবিষ্যৎ অনিশ্চিত ঘটনা সংঘটিত হলে বা না হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের স্বীকৃতি প্রদান করে, তাকে বাজি ধরা সম্মতি বা বাজি ধরা চুক্তি বলা হয়ে থাকে। যে এক পক্ষ আরেক পক্ষ বা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে এই ঘটনাটা ঘটা বা না ঘটার জন্য ভবিষ্যতে যে অর্থের চুক্তি মানে বাজি ধরে বা চুক্তি অর্থ দেওয়ার জন্য সম্মত হয়, সেটাকেই বলা হয় বাজি চুক্তি। আর ঘটনা সাপেক্ষ চুক্তি, আমরা একটু আগে জানলাম ঘটনা সাপেক্ষ চুক্তিটা কি, কোনো ঘটনা ঘটা বা না ঘটার ফলে যে প্রতিশ্রুতি বা চুক্তি সম্পাদন হয় সেটাকে বলা হয় ঘটনা সাপেক্ষ চুক্তি। আচ্ছা, চুক্তি আইনের 31 নং ধারা অনুযায়ী চুক্তির আনুষঙ্গিক কোনো ঘটনা সংঘটিত হলে বা না হলে কোনো কাজ সম্পাদন করা বা করা থেকে বিরত থাকার জন্য যে প্রতিশ্রুতি প্রদান করা হয়ে থাকে সেটাকে বলা হয় ঘটনা সাপেক্ষ চুক্তি। তাহলে প্রথম পার্থক্যটি গেল সংজ্ঞাগত পার্থক্য। দুটাই কিন্তু ভবিষ্যৎ কোনো কাজ করা বা না করা, এক জায়গায় প্রতিশ্রুতি, আরেক জায়গা হলো টাকার বিনিময় বা টাকার লেনদেন হয়ে থাকে। প্রকৃতি, এই চুক্তি ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর করে এবং চুক্তিবদ্ধ উভয় পক্ষ ঘটনা বা ঘটা বা না ঘটাকে অবধারিত মনে করে। তাহলে বাজি চুক্তির বেলায় যে ভবিষ্যতে যে ঘটনাটা ঘটা বা না ঘটার জন্য প্রতিশ্রুতি হয় সেটা অবধারিত থাকে। আর ঘটনা সাপেক্ষ চুক্তির ক্ষেত্রে আনুষঙ্গিক কোনো অনিশ্চিত ঘটনা সংঘটিত হওয়ার উপর নির্ভরশীল হলেও কোনো পক্ষই তাকে নিশ্চিত বলে মনে করে না। এই ঘটনাটা ঘটতেও পারে বা নাও ঘটতে পারে, কিন্তু বাজির ক্ষেত্রে সেটা অবশ্যই অবধারিত হতে হবে। এটাই হলো বাজি। বৈশিষ্ট্য, বাজি চুক্তিতে হার জিতের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এখানে হার জিত থাকবে, যে পক্ষ বাজিতে জিতবে সে বাজিতে জিতবে, সে তো জিতে গেল, আর যে পক্ষ জিতবে না সেটা হেরে গেল বলে বিবেচনায় আনা হয়। এই চুক্তিকে এক পক্ষ হারবে এবং অন্য পক্ষ জিতবে। আর ঘটনা সাপেক্ষ চুক্তিতে কি হয়, হার জিতের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। কোনো ঘটনা হওয়া বা না হওয়ার সাথে চুক্তির সম্পর্ক বিদ্যমান। এখানে একটা চুক্তিগত সম্পর্ক থাকবে, যে কোনো ঘটনা ঘটতেও পারে, আবার কোনো ঘটনা পরিস্থিতির কারণে নাও ঘটতে পারে। এটা হলো বৈশিষ্ট্য। পারস্পরিক প্রতিশ্রুতি, এই চুক্তিতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক প্রতিশ্রুতি বিদ্যমান থাকে। বাজি চুক্তিতে কি হয়, উভয় পক্ষের মধ্যে একটা পারিশ্রমিক প্রতিশ্রুতি বিদ্যমান থাকে, পারস্পরিক। আর এই চুক্তিতে পারস্পরিক প্রতিশ্রুতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঘটনা সাপেক্ষ যে চুক্তিটা, সেখানে পারস্পরিক প্রতিশ্রুতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আইনগত বৈধতা, আমরা কি জানি, চুক্তি আইন অনুযায়ী জোয়া বা বাজি ধরা কিন্তু চুক্তি আইনে গ্রহণযোগ্যতা পায় না। এটা আইনের ক্ষেত্রে প্রথমে বাতিল বলে বিবেচিত হয়ে থাকে।
এবং পরাজিত পক্ষ প্রতিশ্রুতি পালনে অস্বীকৃত জানালে এই মর্মে মামলাও দাঁড়া করা যায় না। এখন এক পক্ষ যদি, যে পরাজিত হয়েছে, সে যদি তার প্রতিশ্রুতি পালন করতে না চায়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা দায়ের করা যাবে না, যেহেতু এটার আইনগত কোনো গ্রহণযোগ্যতা নেই। আর ঘটনা সাপেক্ষে চুক্তির ক্ষেত্রে কি আছে? এই চুক্তি আইনগতভাবে বৈধ এবং বলবৎযোগ্য। এই চুক্তি যদি পালন করা না হয়, তাহলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে আইনগত মামলা বা আইনগত আইনের আশ্রয় গ্রহণ করতে পারে এবং সেই অনুযায়ী আইন তার বিরুদ্ধে শাস্তি দিতে পারে। ভবিষ্যৎ ঘটনা, এই চুক্তি ভবিষ্যৎ ঘটনাই একমাত্র নির্ধারক। বাজি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যৎ ঘটনাই হলো একমাত্র নির্ধারক। আর এই চুক্তিতে ভবিষ্যৎ ঘটনা একটি আনুষঙ্গিক বিষয়। ভবিষ্যতে যে ঘটনাটা ঘটবে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে, ঘটনা সাপেক্ষে চুক্তির ক্ষেত্রে, সেটা হলো আনুষঙ্গিক বা সহযোগী একটা ঘটনা। আর বাজি চুক্তির ক্ষেত্রে এটা কি একমাত্র নির্ধারক। ভবিষ্যতে বাজিতে জিতবে কি জিতবে না, এটা ভবিষ্যতে নির্ধারণ করে দিবে। এখানে আনুষঙ্গিক বা সহযোগী কোনো বিষয় সম্পর্কিত নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি যে ঘটনা সাপেক্ষ চুক্তি যে টপিকগুলো আছে এই অধ্যায়ে আমরা পড়ে ফেললাম। এই অধ্যায় আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হব। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।